আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি। আজকে আমি আলোচনা করব শেয়ার অ্যানালাইসিস সেক্টর ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস পার্ট 3। দিস ইজ দ্য লাস্ট পার্ট। আচ্ছা, আজকের আলোচনার প্রথম শেয়ারটা হলো ওরিয়ন ফার্মাসিউটিক্যাল, জেড গ্রুপের শেয়ার। লিস্টিং হয়েছে 2013 সনে। অথরাইজ ক্যাপিটাল 500 কোটি এবং পেইড আপ ক্যাপিটাল 234 কোটি। এটা যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে আমরা দেখব 2024 সনে 10% ক্যাশ ডিভিডেন্ড দিছে, 2023 সনে ক্যাশ ডিভিডেন্ড 10%, 2022-এ 10%, 2011-তে 12% এবং 2020-এ 10%। কোয়ার্টারলি ইনকাম যদি এখন আমরা দেখি তাহলে দেখব প্রথম কোয়ার্টারে তাদের লাভ হয়েছে 24 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে তারা লস করছে 4 পয়সা। শেয়ারটার লিস্টিং 2013 থেকে 2025 পর্যন্ত 12 বছর এবং লাস্ট ক্লোজিং প্রাইস হলো 28 টাকা 40 পয়সা। যদি আমরা শেয়ার ডিস্ট্রিবিউশনটা দেখি তাহলে দেখব কোম্পানিকে স্পন্সরের কাছে 31.98, গভর্নমেন্টের কাছে 0, ইনস্টিটিউশনাল 21.59, ফরেন 0.1 এবং পাবলিক 46.33। আচ্ছা, লাস্ট ক্লোজিং প্রাইস 28 টাকা 40 পয়সা। শেয়ারটা 10% ডিভিডেন্ড দেওয়ার পরেও শেয়ারটা জেড গ্রুপে কেন? তারা সঠিক সময় তাদের এই 10% ডিভিডেন্ডই মানে 1 টাকা ডিভিডেন্ড তারা শেয়ার হোল্ডার কাছে বিতরণ করে নাই বিধায় জেড গ্রুপে। পরবর্তী শেয়ারটা হলো ফার্মা এইড। শেয়ারটা লিস্টিং হয়েছে 1987 সনে আর 2025 সেই হিসেবে শেয়ারটার বয়স 38 বছর। অথরাইজ ক্যাপিটাল 50 কোটি, পেইড আপ ক্যাপিটাল মাত্র 3 কোটি 12 লাখ। খুব ছোট শেয়ার। আচ্ছা, এটা যদি আমরা দেখি ট্র্যাক রেকর্ড ভালো। আচ্ছা, সেই হিসাবে দামটা একটু বেশি। ট্র্যাক রেকর্ড 2024 সনে 25%, 2023 সনে 10%, 2022-এ দিছে 50%, 2021-এও 50%, 2020-এ 50%। ওই 3 বছর তাদের ডিভিডেন্ডটা ভালো ছিল, পরবর্তী 2 বছর তারা ক্রমান্বয়ে কমাই নিয়ে আসছে। আচ্ছা, লাস্ট ট্রেডিং প্রাইস ছিল 523 টাকা 10 পয়সা। আচ্ছা, এটা যদি আমি শেয়ার ডিস্ট্রিবিউশন দেখি তাহলে দেখব কোম্পানির কাছে মাত্র 23.58%, যেখানে মিনিমাম 30 টাকার কথা। 23.58। গভর্নমেন্টের বিনিয়োগ নাই। ইনস্টিটিউশন হলো 14.91, ফরেন ইনভেস্টমেন্ট নাই। পাবলিকের কাছে আছে 61.51। যেহেতু এখানে 23% মানে 30-এর নিচে আছে, কেন 30-এর নিচে আসলো সেটা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে খতিয়ে দেখা দরকার এবং তাদের স্পন্সরদেরকে ওটা 30% ওঠানোর জন্য বাধ্য করা দরকার। আচ্ছা, তৃতীয় শেয়ারটা হলো রেকিট ব্যাংকিসার। রেকিট ব্যাংকিসার শেয়ারটা আসছে 1987 সনে। এটা একটা বিদেশি শেয়ার। 1987 সনে এবং 2025 পর্যন্ত এর বয়স হলো 38 বছর। আচ্ছা, এটাও ওই ছোট ক্যাপিটালের শেয়ার। অথরাইজ ক্যাপিটাল 25 কোটি এবং পেইড আপ ক্যাপিটাল 4.72 কোটি, মানে খুব ছোট শেয়ার। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, আমরা যদি এটা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে দেখব 2024 সনে তারা ক্যাশ ডিভিডেন্ড দিছে 3330%, মানে 333 টাকা। আচ্ছা, 2023 সনে তারা ডিভিডেন্ড দিচ্ছে 550, 2022 সনে দিচ্ছে 980, 2021-এ দিচ্ছে 1650, 2020-এ দিচ্ছে 1400%। আচ্ছা, এটা আমরা একটা জিনিস দেখবো, এটা লাস্ট ট্রেড প্রাইস গেছে 3872 টাকা। আচ্ছা, এটা যদি আমরা ক্লোজে কোয়ার্টারলি ইনকাম দেখি তাহলে আমরা দেখতে পারবো প্রথম কোয়ার্টারে তাদের ইনকাম ছিল 32 টাকা 10 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার ইনকাম 30 টাকা 12 পয়সা, তৃতীয় কোয়ার্টার ইনকাম 43 টাকা 13 পয়সা এবং বছর শেষে তার ইনকাম দেখেছে 159 টাকা 19 পয়সা। আমার প্রশ্ন হলো 159 টাকা ইনকাম করে কিভাবে 333 টাকা ডিভিডেন্ড দেয়? 159 টাকা ইনকাম করে কিভাবে 333 টাকা ডিভিডেন্ড দেয়? এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এটা বিদেশি কোম্পানির শেয়ার, তারা ডিভিডেন্ড দিয়ে যে টাকাটা পাইছে টাকাটা তারা
তাদের দেশে ফেরত নিয়ে যাবে। কিন্তু শেয়ারটা দেখবেন, এটা হোল্ডিংটা দেখেন 82.92 হলো স্পন্সরের কাছে, 82 মানে 83% শেয়ার হলো তাদের কাছে, যার জন্য তারা যত বেশি ডিভিডেন্ড দেবে তারা তাদের দেশে নিয়ে যেতে পারবে। আপনার জন্য না, কিন্তু তাদের নিজের জন্য, যেহেতু তাদের 83% হোল্ডিং। গভর্নমেন্টের হোল্ডিং আছে 3.77। আচ্ছা, ইনস্টিটিউশন হোল্ডিং হলো 5.78, ফরেন হোল্ডিং 2.26 এবং পাবলিকের কাছে আছে 5.2। তার জন্য এইসব শেয়ারে বিনিয়োগ করার আগে সাবধান থাকবেন। এখানে 159 টাকা আপনার কাছে স্বাভাবিক প্রশ্ন, 159 টাকা লাভ করে কিভাবে তারা 333 টাকা ডিভিডেন্ড দেয়? এটা উচিত হয়নি। তাদের উচিত ছিল এটা, এই যে 550%, 980%, 1650% এইসব ডিভিডেন্ড না দিয়ে তাদেরকে বাধ্য করানো উচিত ছিল, বাবা তোমাদের পেইড আপ ক্যাপিটাল খুব ছোট আছে, তোমরা শেয়ারগুলা ডিভিডেন্ড না দিয়ে বোনাস এবং রাইট দাও, তাতে পেইড আপ ক্যাপিটাল বাড়াও, তাতে জনগণের কাছে শেয়ার যাবে এবং শেয়ারের দামটা অটোমেটিক্যালি কমে আসবে। এটা মনোপলি। আচ্ছা, তার পরবর্তী শেয়ারটা হলো রেনেটা। এটাও এ গ্রেড শেয়ার, স্টার্ট হয়েছে 1979 সনে, 2025 পর্যন্ত এর বয়স হয়ে গেছে 46 বছর, মানে অর্ধ শতাব্দী তারা করে ফেলছে। ভালো কথা। তাদের পেইড আপ ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটাল 285, পেইড আপ হলে 140.70 লাখ। আচ্ছা, এটা যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে দেখব 2024 সনে তারা ডিভিডেন্ড দিচ্ছে 92%, মানে 9 টাকা 20 পয়সা। আচ্ছা, তার আগের বছর তারা দিচ্ছে 62.5%, তার আগের বছর 140%, 145% প্লাস 10% দিয়েছিল বোনাস, 140% প্লাস 7% দিয়েছে বোনাস। তার আগের বছর 2021-এ দিয়েছে 145% এবং 10% বোনাস, এবং 2020-এ দিয়েছে 130% ক্যাশ এবং 10% বোনাস। ভালো ভালো অবস্থা তাদের। হ্যাঁ, এখানে এইটা যদি আমরা ইনকাম দেখি তাহলে দেখব প্রথম কোয়ার্টারে তাদের ইনকাম হচ্ছে 5 টাকা 19 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে 5 টাকা 64 পয়সা। আচ্ছা, এটা লাস্ট ক্লোজিং প্রাইস হলো 492 টাকা, সেই হিসাবে শেয়ারের দামটা অনেক বেশি। এখানে বিকল্পভাবে আমি বলি যে আপনার 70-80 টাকা দামের শেয়ার, 90 টাকা দামের শেয়ার আপনি 5 থেকে 60টা শেয়ার কিনতে পারেন। এখানে যে আপনি 92% মানে 9 টাকা 20 পয়সা পাইছেন, আপনি যদি 5টা শেয়ার কিনেন, ওই টাকা দিয়ে 100 টাকা হিসাবে ধরে 5টা শেয়ার কিনলে আপনি দেখবেন আপনার ডিভিডেন্ডের হার অনেক বেশি। আচ্ছা, আমি যদি স্কোয়ারের সাথে তাদের তুলনা করি, স্কোয়ারের সাথে শেয়ারটা প্রায় 2.5 গুণ বেশি। স্কোয়ার যদি 110% ডিভিডেন্ড দিয়ে থাকে 220 টাকা, তাহলে আপনি 492 টাকায় 2টার উপরে শেয়ার কিনতে পারবেন, তাহলে আপনার ডিভিডেন্ড হয়ে যায় 220%, আর এটা হলো 92%। আপনি কোন দিকে যাবেন? এটা কিনবেন না স্কোয়ার কিনবেন? আপনার সিদ্ধান্ত। যদি লাভ করতে চান, যদি ভালো করতে চান, স্কোয়ার কিনে, স্কোয়ারের মতো শেয়ার কিনেন। আচ্ছা, পরবর্তী শেয়ারটা হলো সালভো কেমিক্যাল। এটা একটা বি গ্রেড শেয়ার, তাদের ট্র্যাক রেকর্ড খুবই খারাপ। আচ্ছা, শেয়ারটা আসছে 2011 সনে। আচ্ছা, এটা লাস্ট ক্লোজিং প্রাইস হলো 20 টাকা। আচ্ছা, 20 টাকা কমের মধ্যেই আছে, ভালো কথা। এটা যদি আমরা দেখি তাহলে এটা অথরাইজ ক্যাপিটাল 150 কোটি এবং পেইড আপ ক্যাপিটাল 65.62 কোটি। ভালো অবস্থা, মার্কেটে শেয়ার আছে। আচ্ছা, এদের যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে আমরা দেখব যে 2024 সনে দিয়েছে তারা 2.5% ক্যাশ ডিভিডেন্ড, 2023-এ দিয়েছে 5% ক্যাশ ডিভিডেন্ড, 2022-এ দিয়েছে 10% ক্যাশ ডিভিডেন্ড, 2021-এ দিয়েছে 2% এবং 2020-এ দিয়েছে 1%। 1%, 2%, 2.5% ডিভিডেন্ড দেয় একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, লজ্জাজনক ব্যাপার। আচ্ছা, এটা যদি আমরা কোয়ার্টারলি ইনকাম দেখি তাহলে দেখবো গত 3 মাসে তারা লাভ করছে, প্রথম কোয়ার্টারে 13 পয়সা, দ্বিতীয় কোয়ার্টারে তারা লাভ করছে 9 পয়সা। এখন বলছেন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, মানুষের তো ওষুধ খাইতে হয় নাকি? আচ্ছা, তারপরে এটা যদি আমরা ক্যাপিটাল, এটা ডিস্ট্রিবিউশন দেখি তাইলে দেখবো স্পন্সরদের কাছে আছে 25%, খুবই কম। এটা মিনিমাম 30 টাকা দরকার ছিল। শেয়ারটা কিভাবে স্পন্সররা বিক্রি করে দিল সেটা খতিয়া দেখা দরকার। এটা দেখার দায়িত্ব একমাত্র সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের। আচ্ছা,
তারপরে গভর্নমেন্ট এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই। আচ্ছা, তারপরে পাবলিক ইনস্টিটিউশন ইনভেস্টমেন্ট হলো 5.66। 5.66 মানে খুব কম। তার ইনস্টিটিউশন বুঝতে পারে কোথায় তারা বিনিয়োগ করবো, যার জন্য তারা এখানে আসে নাই। আচ্ছা, ফরেন ইনভেস্টমেন্ট 0 এবং পাবলিক ইনভেস্টমেন্ট হলো 69.16। পাবলিকের ইনভেস্টমেন্টটা এখানে বেশি, তাই স্পন্সরদের এবং তিনটা মিলে যদি সমান সমান থাকতো, কাছাকাছি থাকতো, তাহলে ধরে নিতাম কম্বিনেশনটা ভালো। আচ্ছা, তার পরবর্তী শেয়ার হলো সিল্কো কেমিক্যাল, সিল্কো ফার্মাসিউটিক্যাল। আচ্ছা, সিল্কো এটা বি গ্রেড শেয়ার। শেয়ারটা আসছে 2019 সনে, সেই হিসাবে 2025 পর্যন্ত 6 বছর। এটা অথরাইজ ক্যাপিটাল 105 কোটি, পেইড আপ ক্যাপিটাল 103 কোটি 80 লাখ। মানে অথরাইজ ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটাল সমান সমান। এইটার আর বোনাস বা ডিভিডেন্ড দেওয়ার, বোনাস বা রাইট দেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, এটা যদি আমরা কম্বিনেশন দেখি তাহলে, আচ্ছা এটা যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে দেখবো 2024 সনে দিচ্ছে 1% ডিভিডেন্ড, মানে 10 পয়সা। আচ্ছা, 2023 সনে দিচ্ছে 3% ডিভিডেন্ড, 2022-এ 5%, 2021-এ 10% এবং 2022-এ 10%। যদি আমরা কোয়ার্টার ইনকাম দেখি তাহলে দেখবো প্রথম কোয়ার্টারে লাভ হলো 17 পয়সা এবং দ্বিতীয় কোয়ার্টারে লাভ হলো 10 পয়সা। 17 আর 10-এ 27 পয়সা। তাহলে এই শেয়ারটা বছর এন্ডে কত করবো? 50 পয়সা, 60 পয়সা। আপনাকে কি দিবে? আপনাকে কিছু দিতে পারবে না। আচ্ছা, এটা যদি আমরা কম্বিনেশন দেখি তাহলে দেখবো যে কোম্পানির কাছে আছে 35.40, গভর্নমেন্টের কাছে নাই, ইনস্টিটিউশনাল 16.66, ফরেন ইনভেস্টমেন্ট নাই এবং পাবলিকের কাছে আছে 47.88। আচ্ছা, তার পরবর্তী হলো সিলভা ফার্মা। এটা বি গ্রুপ শেয়ার। শেয়ারটা মার্কেটে আসছে 2018 সনে, সেই হিসেবে শেয়ারটার বয়স 7 বছর। এটা অথরাইজ ক্যাপিটাল 150 কোটি এবং পেইড আপ ক্যাপিটাল 136.50। তাহলে অথরাইজ ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটাল খুব কাছাকাছি হয়ে গেছে। শেয়ারটা জনগণকে বোনাস বা রাইট শেয়ারের মতো ওইরকম যোগ্যতা রাখে না বা গ্যাপ নাই। যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে দেখবো খুবই খারাপ অবস্থা। 2024 সনে তারা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 1%, 2023 সনে 1%, 2022 সনে 3%, 2021 সনে 5% এবং 2020 সনে 5%। তাহলে 1, 1, 3, 5, 5। হ্যাঁ, খুবই করুণ অবস্থা। আচ্ছা, শেয়ারটা যদি আবার কোয়ার্টারলি ইনকাম দেখি তাহলে আমরা দেখব প্রথম কোয়ার্টারে তাদের লস হলো 24 পয়সা এবং দ্বিতীয় কোয়ার্টারে তাদের লস হলো 17 পয়সা। একটা লুজিং কোম্পানি আপনাকে কি দেবে? কিছুই দেবে না। যার জন্য আপনার যদি কিছু বিনিয়োগ থাকে, এখান থেকে সরে আসেন, স্বল্প বিস্তার লস হলে সরে এসে ভালো শেয়ারে বিনিয়োগ করেন। আচ্ছা, সেটা হলো ভালো শেয়ার বলতে কি বলবো আমরা? এ গ্রেড শেয়ার বা ক্যাটাগরি এ, বা আমরা যেটা ব্লু চিপস নামে চিনে থাকি আর কি। তার পরবর্তী শেয়ারটা হলো স্কয়ার ফার্মা। আচ্ছা, স্কয়ার ফার্মা সবাই চেনে, সবাই জানে। এটা এ গ্রেড শেয়ার, তাদের গুডউইল ভালো। শেয়ারটা আসছে 1995 সন আর 2025 সন পর্যন্ত পুরোপুরি 30 বছর তারা মার্কেটে আছে এবং মার্কেটে তারা দাপটের সাথে আছে। আচ্ছা, এই কোম্পানি পেইড আপ অথরাইজ ক্যাপিটাল 100 কোটি এবং পেইড আপ ক্যাপিটাল হলো 886 কোটি। হিউজ ক্যাপিটাল, হিউজ ক্যাপিটাল, অনেক বড় ক্যাপিটাল। আর এই ক্যাপিটালই দেখা যায় যে আমরা দেখি ফার্মাইটস আছে 3 কোটি আর রেকেট ব্যাংকিসারে আছে 4.72 কোটি। তাহলে এটার কাছে এটা বাচ্চা, ওটা হলো সাগর আর এটা হলো শুয়ের মাথায় 1 ফোঁটা পানি নিলে যেরকম অবস্থা হয় সেরকম। যার জন্য ওইসব কোম্পানিকে তাদের পেইড আপ ক্যাপিটাল আস্তে আস্তে বাড়ানোর দরকার, মার্কেটে আসা দরকার। গত ভিডিওতে আমি বলেছিলাম যে 3 কোটি 4 কোটি পেইড আপ ক্যাপিটাল দিয়ে ঢাকা শহরে ভালো মার্কেটে একটা দোকানও দেওয়া যায় না, তার ফার্মাসিউটিক্যাল কোম্পানি চালায়। যার জন্য এটা চালাইতে গেলে, বড় পরিসর করতে গেলে তাদেরকে অবশ্যই পেইড আপ ক্যাপিটাল বাড়াইতে হবে। আচ্ছা, এদের ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি তাহলে দেখবো স্কয়ারের খুবই ভালো অবস্থা। 2024 সনে তারা দিচ্ছে 110% ক্যাশ ডিভিডেন্ড, 2023 সনে দিচ্ছে 105%, 2022 সনে দিচ্ছে 100%, 2021-এ দিচ্ছে 60% এবং 2020-এ দিচ্ছে 47% ক্যাশ এবং 5% বোনাস। আমরা যদি কোয়ার্টারলি ইনকাম দেখি তাহলে দেখবো প্রথম কোয়ার্টারে ইনকাম হলো তাদের 6 টাকা 87 পয়সা, 6 টাকা 87 পয়সা। দ্বিতীয় কোয়ার্টার ইনকাম হলো 7 টাকা 45 পয়সা এবং তাদের ক্লোজিং প্রাইস হলো 215 টাকা 40 পয়সা। তার পরবর্তী শেয়ারটা হলো টেকনোড্রাগ। আচ্ছা, শেয়ারটা নতুন আসছে,
নতুন এসে তারা ভালো করছে, ভবিষ্যতে কি করবে আল্লাহ জানে, আমরা জানি না, কিন্তু ওয়েট করতে হবে, দেখতে হবে। আচ্ছা, 2024 সনে শেয়ারটা আসছে এবং 2025 সনে তাদের বয়স গেছে 1 বছর। আচ্ছা, এটা অথরাইজ ক্যাপিটাল 200 কোটি, পেইড আপ ক্যাপিটাল 131.99 মানে 132 কোটি। আচ্ছা, এদের অনেক গ্যাপ আছে এখানে। আচ্ছা, এখানে যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে আমরা দেখব 2024 সনে তারা এজিএম করছে 12% ক্যাশ ডিভিডেন্ড দিছে এবং তাদের কোয়ার্টারলি ইনকাম সন্তোষজনক। প্রথম কোয়ার্টার ইনকাম তাদের 63 পয়সা, দ্বিতীয় কোয়ার্টার ইনকাম তাদের 48 পয়সা। শেয়ারটার লাস্ট ক্লোজিং প্রাইস হলো 27 টাকা 70 পয়সা, বেশি না। এই 20, 25, 30 টাকার মধ্যে আপনার যে কোনো শেয়ার, কিন্তু 100-100-র নিচে যেসব শেয়ার আছে, টাকার নিচে যেসব শেয়ার আছে ভালো শেয়ার, যারা 10-15%, 20% ডিভিডেন্ড দেয়, সেসব শেয়ার কিনতে পারেন। ভালো অবস্থা। আমি নাম বলতে পারবো না, আপনি সিদ্ধান্ত নেবেন। আমি শুধু ক্ষতটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, এখানে স্পন্সর শেয়ার আছে 62.71, ভালো হোল্ডিং তাদের। গভর্নমেন্ট হোল্ডিং নাই, ইনস্টিটিউশন হোল্ডিং 5.98, কাছাকাছি 6%। শেয়ারটা প্রথম আসছে বলে ইনস্টিটিউশন এখন এখানে ইনভলভ হইতে হয়তো সাহস পাইতেছে না, তারা দেখতেছে আরো 1 বছরের ট্র্যাক রেকর্ডটা তারা দেখবে তারা কি করে। আচ্ছা, ফরেন ইনভেস্টমেন্ট নাই এবং পাবলিক ইনভেস্টমেন্ট 31.31, আচ্ছা, সর্বশেষ শেয়ারটা আজকের আলোচনার ওয়াটা কেমিক্যাল, এ গ্রেড শেয়ার। একসময় খুব ভালো দাপটের শেয়ার ছিল, সেই 96-এ 2010-এ খুব দাপটের শেয়ার ছিল, 5,000 টাকা উঠছে তাদের শেয়ারটা, আরো বেশি। এই অবস্থা। শেয়ারটা লিস্টেড হয়েছে 1992 সনে, খেয়াল করবেন। স্কোয়ার আসছে 1995 আর এরা আসছে 1992, মানে 3 বছর আগে পরে আর কি। এদের অথরাইজ ক্যাপিটাল মাত্র 15 কোটি, পেইড আপ ক্যাপিটাল 14.82। তার অথরাইজ ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটাল খুব কাছাকাছি, তাদের আর বোনাস এবং রাইট দেওয়ার মতো কোনো সুযোগ নাই। আচ্ছা, শেয়ারটা ক্লোজিং প্রাইস গেছে 110 টাকা 50 পয়সা। এখন যদি আমরা যদি ট্র্যাক রেকর্ড দেখি তাহলে দেখা যায় ট্র্যাক রেকর্ড খারাপ না, ভালো। আচ্ছা, 2024 সালে তারা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে 12%, 2023-এ দিচ্ছে 15%, 2022-এ দিচ্ছে 20%, 2021-এ দিচ্ছে 30%, 2020-এ দিচ্ছে 35%। তাহলে এটা ডিমিনিশিং। 35 থেকে আস্তে আস্তে তারা 12-তে চলে আসছে, এতে কোম্পানি কোনো গ্রোথ হচ্ছে না। যদি কোম্পানি গ্রোথ না হয়, আপনার টাকারও গ্রোথ হবে না। আপনি কেন বিনিয়োগ করবেন? ফ্যামিলির জন্য? জুয়া খেলতে যান তাহলে কিনেন। হ্যাঁ, আর শেয়ারটা যেহেতু ছোট, কোম্পানির কাছে আছে 36% শেয়ার, তাইলে কোম্পানি ইচ্ছা করলে এই শেয়ারটা নিয়ে প্লে করতে পারে, যেহেতু তাদের কাছে মেজর শেয়ার আছে, পেইড আপ ক্যাপিটালটা কম। আচ্ছা, এখানে আপনার ইচ্ছা। এখানে আমরা দেখবো স্পন্সরদের শেয়ার আছে 36.41, গভর্নমেন্টের কোনো হোল্ডিং নাই, ইনস্টিটিউশন হোল্ডিং 38.89, তাদের হোল্ডিং ভালো। আচ্ছা, ফরেন ইনভেস্টমেন্ট নাই এবং পাবলিকের কাছে আছে 24.70, আচ্ছা, প্রায় 25%। আচ্ছা, এখানে থেকে আমরা আজকের আলোচনা থেকে আমরা যেটা দেখতে পারতেছি আর কি, সেটা হলো ফরেন ইনভেস্টমেন্ট যেসব কোম্পানিতে আছে সেসব শেয়ার হলো ব্র্যাকেট বেনিফিশিয়ারি আছে 5 পয়েন্ট, ব্র্যাকেট বেনিফিশিয়ারি আছে 2.26, রেনেটার আছে 20.65 এবং স্কোয়ার ফার্মাতে আছে 15.35। তাহলে কখনো যদি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো হয়, কোনো ফরেন ইনভেস্টমেন্ট যায়, তাহলে তারা দেখবে এইসব শেয়ারে বিনিয়োগ করতেছে, 10টার মধ্যে বাকি 60টাই হিসাবের বাইরে থাকবে, খেয়াল রাখবেন। হ্যাঁ, আমি আগে একই দিন 2টা ভিডিও করছিলাম, সেটা হলো ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যালস নিয়ে। সেখানে আমি যে প্রথম আলোচনা যেটা ছিল, সেখানে দেখা গেছে ফরেন ইনভেস্টমেন্টের মধ্যে প্রথম দিনের আলোচনায় বেক্সিমকো ফার্মাতে ফরেন ইনভেস্টমেন্ট ছিল 27.63 এবং তাদের ট্র্যাক রেকর্ড খুবই ভালো। বর্তমানে যেহেতু কোম্পানির টপ ম্যানেজমেন্ট হয়রানির মধ্যে আছে, হয়রানি বলবো না, জেলে আছে, তাদের বিষয় সম্পত্তি লোপাট হচ্ছে, এখানে ভবিষ্যতে কি করবে তারা জানি না। 2024 সাল পর্যন্ত তাদের অবস্থা খুবই ভালো গেছে এবং গত 2 কোয়ার্টারও ভালো গেছে, যার জন্য ফরেন ইনভেস্টমেন্ট আসলে এখানে আসতে পারে, এই শেয়ারটায় বিনিয়োগ করতে পারে। দ্বিতীয় জিনিসটা হলো পার্ট 2-তে যেটা করছিলাম, সেটার মধ্যে আমরা যদি দেখি যে ফরেন ইনভেস্টমেন্ট আছে, মারিকোতে আছে 1.32 এবং নাভানা ফার্মাসিউটিক্যালে আছে 19 নাভানা ফার্মাসিউটিক্যাল আছে 19.64। শেয়ারটা নতুন আসছে, তাদের গ্রোথ হচ্ছে, প্রথম বছর তারা 11% ডিভিডেন্ড দিছে,
তারপরে 13 দিছে, তারপরে 14% দিছে। খারাপ না? ভালো। এবং তাদের কাছে 30% উপরে হোল্ডিং আছে। আচ্ছা, এখানে ইনস্টিটিউশনাল হোল্ডিং একটু কম, কিন্তু পাবলিক হোল্ডিংটা 40% আছে, খুব ভালো অবস্থায়। যার জন্য এইসব শেয়ারে আপনি বিনিয়োগ করলে, কিন্তু শেয়ারটার দামও বেশি না, মাত্র 46 টাকা বাজার দর আছে। না, শেয়ারটা আছে, ক্লোজিং প্রাইস আছে 50 টাকা 80 পয়সা। এই 50, 60 টাকা, 40 টাকা শেয়ারে বিনিয়োগ করবেন। এতে অত ভয়ের কোনো কারণ নাই, সব হারাবেন। লাভ হইলে 10 টাকা, হয়তো 50 টাকা যায় 60 টাকা হইতে পারে, কমলে হয়তো 5 টাকা কমলে কমতে পারে। যার জন্য আমি আলোচনা আজকের মধ্যে এখানে শেষ করব। যদি ভিডিওটা ভাল লাগে তাইলে বন্ধু মহলে এটা প্রচার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ফার্মাসিউটিক্যাল মার্কেটে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি 34টা শেয়ার আছে, প্রথম দিন 12টা, দ্বিতীয়বারে 12টা, এবং আজকে 10টা শেয়ার নিয়ে আলোচনা করো। পরবর্তী অন্য একটা সেক্টর নিয়ে কথা বলবো। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।